আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায়ের আজকে আমাদের বেসিক ক্লাস। এই বেসিক ক্লাসে আমরা শিখব অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা, এই অধ্যায়ের অঙ্ক সমাধান করার জন্য, গাণিতিক সমস্যা সমাধান করার জন্য কিছু বিশেষ নিয়ম এবং কীভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব সেই চকগুলো আমরা আজকে দেখব। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আমরা সমাধান করব সে অঙ্কগুলো অবশ্যই আপনার কাছে অনেক অনেক ইজি মনে হবে, মনে করবেন যে আপনি পারেন অঙ্কগুলো। তো শুরু করা যাক। আমরা প্রথমেই দেখি অংশীদারি ব্যবসাটা কি। অংশীদারি ব্যবসায় বলছে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের লক্ষ্যে চুক্তি অনুযায়ী যে ব্যবসা গঠন ও পরিচালনা করেন তাকে অংশীদারি ব্যবসা বলে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি। দেখেন, একটা জিনিস বুঝেন, এখানে আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে বুঝবেন। দুই বা ততোধিক ব্যক্তি অর্থাৎ একটা অংশীদারি ব্যবসায় হতে হলে মিনিমাম 2 জন অংশীদার থাকবে, 3 জন হতে পারে, সর্বোচ্চ 20 জন হতে পারে। তো বলছে যে 2 বা ততোধিক, ততোধিক মানে হচ্ছে 2 এর অধিক ব্যক্তি মুনাফা অর্জনের লক্ষ্যে চুক্তি অনুযায়ী যে ব্যবসা গঠন ও পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। এবার বলেন, বুঝেন, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি, অর্থাৎ চুক্তি অনুযায়ী তাদের মধ্যে অংশীদারি সম্পর্কটা গড়ে ওঠে। 1932 সালের ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী বাংলাদেশে অংশীদারি ব্যবসায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। এটা হচ্ছে সাধারণ অংশীদারের ক্ষেত্রে, বুঝেন, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। আর ব্যাংকিং সেক্টরে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে 10 জন। এই জিনিসটা মনে রাখবেন। এখান থেকে মাস্ট একটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবেই, অথবা 2টা থাকবে। এই যে 3টা লাইন উপরে অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা, এখান থেকে 2টা বা একটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবেই। সো এটা খুব মনোযোগ সহকারে পড়ে নেবেন। তারপরে দেখেন, আমাদের আছে গাণিতিক সমস্যা সমাধানের জন্য কিছু নিয়ম। এই নিয়মগুলাই হচ্ছে অঙ্ক সমাধানের পথ। এই নিয়মগুলাই আপনাকে বলে দেবে আপনি কীভাবে অঙ্ক করবেন। সো চলুন আমরা দেখে আসি নিয়মগুলা। ক নাম্বার নিয়ম আমাদের, আমরা ক থেকে ইয় পর্যন্ত টোটাল 10টা নিয়ম সাজিয়েছি। তো আমাদের ক নিয়ম মানে সর্বপ্রথম যে নিয়মটা সেটা বলছি আমরা, প্রারম্ভিক মূলধনের উপর পূর্ণ বছরের সুদ ধরতে হবে। প্রারম্ভিক মূলধনটা কি? অংশীদারগণ যেটা নিয়ে ব্যবসা শুরু করবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনের উপর পূর্ণ বছরের সুদ, অর্থাৎ 1 বছরের সুদ। আমরা সাধারণত ব্যবসায় হিসাব করি হচ্ছে 1 বছর সময়ের জন্য। সে 1 বছর সময়ের আমরা সুদ ধার্য করব। ক্লিয়ার? কেন 1 বছরের ধরবো? কারণ এটা প্রারম্ভিক মানে শুরুতে আনছি। আর আমরা যদি শেষে হিসাবটা ক্লোজ করি তাহলে অবশ্যই 1 বছর আমাদের হিসাবকাল, আমরা অবশ্যই 9-10 থেকেই করে আসতেছি, এগুলো আমরা বুঝি যে আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় হিসাবকাল 1 বছরের জন্য হয়। হয়তো পারে সেটা জানুয়ারি টু ডিসেম্বর, হতে পারে জুলাই টু জুন, এরকম যে কোনোটা, মার্চ থেকে হিসাব করে আবার ফেব্রুয়ারি পর্যন্ত এরকমও হতে পারে। সো 1 বছর পূর্ণ হবে, অর্থাৎ 12 মাসের একটা বছর পূর্ণ হবে। তো সেক্ষেত্রে প্রারম্ভিক কেন, প্রারম্ভিকের উপর পূর্ণ বছর কেন? প্রারম্ভিকটা পূর্ণ মানে শুরু থেকে শেষ, শুরু করে মানে ব্যবসায় শুরু থেকে স্টার্ট করে আপনার বছরের শেষ পর্যন্ত, হিসাবকাল শেষ পর্যন্ত এটা চলমান থাকে, এজন্য পূর্ণ বছর। খ নাম্বার, অতিরিক্ত মূলধনের উপরে তারিখ অনুযায়ী সুদ ধার্য করতে হবে। অর্থাৎ ব্যবসায়িক অংশীদারগণ তাদের ব্যবসায়ে মূলধনের পাশাপাশি আবার কিছু অতিরিক্ত মূলধন আনে। অতিরিক্ত মূলধনটা তো আর বছরের শুরুতেই আনে না, শুরুতে আনলে তো এটা প্রারম্ভিক হয়ে যাবে। হয়তো 1 মাস পরে, না হয় 2 মাস, না হয় 6 মাস, না হয় 7 মাস, না হয় 10 মাস পরে বা 9 মাস পরে, যে কোনো একটা সময়ে তারা অতিরিক্ত মূলধন ব্যবসায় যোগান দেয়। তো সেক্ষেত্রে কী করতে হবে বলেন, দেখেন, অতিরিক্ত মূলধনের উপরে তারিখ অনুযায়ী সুদ ধরতে হবে। অর্থাৎ যে তারিখে দিবে সে থেকে আমার ওই যে বছর শেষ হওয়া পর্যন্ত যতদিন সময় পায়, অর্থাৎ 2 মাস পাইতে পারে, 3 মাস পাইতে পারে, 6 মাস পাইতে পারে, যতদিন সময় পায় ওই সময়টার জন্য আমরা হিসাবটা করব, মানে সুদের সুদটা ধরব। তো
তাহলে ঘ নাম্বারে দেখি আমরা, অংশীদার কর্তৃক সরবরাহকৃত ঋণের উপরে 6% হারে সুদ ধরতে হবে। দেখেন এই জিনিসটা, এটা কিন্তু প্রশ্নে বলে দেবে না যে ঋণের উপরে 6% সুদ ধরা, 7% সুদ, এরকম কিছু বলবে না। ঋণ যখন বলবে যে অংশীদার কর্তৃক ঋণ প্রদান, তখন আপনার বুঝে নিতে হবে ঋণের উপরে সুদ ধরতেই হবে। তো কত পার্সেন্ট ধরতে হবে, এই কোশ্চেনটা এখান থেকে একটা নৈর্ব্যক্তিক আসতে পারে। এই কোশ্চেনটা থেকে যে অংশীদারদের সরবরাহকৃত ঋণের উপর কত পার্সেন্ট সুদ ধরতে হয়, 6%। এটা মাথায় রাখবেন, একদম মাথায় ভালো করে গেঁথে নেন যে অংশীদারদের সরবরাহকৃত ঋণের উপরে 6%, অথবা ঋণের যদি কোনো সুদের হার দেয়া না থাকে সাধারণত, সেই ক্ষেত্রে আমরা 6% ঋণের সুদ ধরবো। ওকে, নেক্সট আমরা এবার আসেন, ঋণের সুদ ও নিট মুনাফা অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করার পরে অংশীদারদের যে একটা মূলধন হিসাব করব, অংশীদারদের মূলধনের নিয়ে যে হিসাবটা করব, সেখানে বলছে যে ঋণের সুদ এবং নেট মুনাফার অংশ, অর্থাৎ ব্যবসায়ের যে নেট মুনাফাটা হবে ওই অংশটা এবং ঋণের সুদটা, এটা ইয়েতে যাবে না, অংশীদারদের মূলধন হিসাবে যাবে না, এটা মাথা রাখবেন। এবার নাম্বার দেখি, প্রশ্নে উল্লেখ না থাকলে পণ্য উত্তোলনের উপরে সুদ ধরতে হয় না। বুঝেন, যদি উল্লেখ না থাকে, সুদের হার যদি উল্লেখ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধরতে হয় না। যদি বলে দেয় পণ্য উত্তোলনের উপর এত % সুদ দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সুদ ধরতে হবে। যদি না বলে তাহলে ধরতে হবে না, আমরা জাস্ট শুধু উত্তোলনটা লাভ লোকসান আবন্টন হিসাবে বসিয়ে দিব। আমরা পরবর্তীতে আবার নেক্সট যখন আমরা চকটা দেখব তখন বিস্তারিত আবার বলবো। এখানে একটু বুঝে নিই, জাস্ট আমাদের সমাধানের নিয়মগুলো একটু বুঝে নিই আমরা। নগদ উত্তোলনের তারিখ না থাকলে, দেখেন নগদ উত্তোলন করছে, নগদ টাকা উত্তোলন করে না অনেক সময় অংশীদাররা, ওই নগদ টাকা যদি উত্তোলন করে, যদি সেক্ষেত্রে যদি তারিখ না থাকে যে কোন সময় উত্তোলন করছে, আমরা কিছু জানি না, বলে নাই, এমন কিছু হয়, সেক্ষেত্রে আমরা কি করব, 6 মাসের সুদ ধরতে হবে, জাস্ট 6 মাস। ওকে, নেক্সট তারপরেরটা আচ্ছা আমরা দুইটা দিয়ে ফেলছি, বর্গীয় যদি নেই, আচ্ছা এটা ওই হবে, আচ্ছা যাক অসুবিধা নেই, বুঝলে হবে। নগদ উত্তোলনের ক্ষেত্রে নেক্সট পার্টটা দেখেন, নগদ উত্তোলনের ক্ষেত্রে যে একটু আগে আমরা 6 নম্বরে বললাম যে নগদ উত্তোলনের তারিখ না থাকলে 6 মাসের সুদ ধরতে হবে, এটা তারিখ নাই। এখন দেখেন তারিখ বলে দিবে, নগদ উত্তোলনের ক্ষেত্রে যদি বলে দেবে মাস, প্রত্যেক অংশীদার মাসের শুরুতে উত্তোলন করেন, অথবা মাসের মাঝামাঝিতে উত্তোলন করেন, অথবা মাসের শেষে উত্তোলন করেন, এরকম কিছু একটা বলে দিবে। যদি বলে যে মাসের শুরুতে উত্তোলন করছে, এটা বলতে প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করেন, সেক্ষেত্রে আমাদের 6.5 মাসের সুদ ধরতে হবে, অর্থাৎ 6.5 মাসের সুদ ধরতে হবে। আর যদি বলে যে মাসের মাঝামাঝিতে, প্রতি মাসের মাঝামাঝিতে উত্তোলন করেন, সেক্ষেত্রে আমরা বলবো 6 মাসের সুদ ধরতে হবে। এখন যদি বলে যে প্রতি মাসের শেষে উত্তোলন করেন, সেক্ষেত্রে আমাদের আরও কমে যাবে, আরও কমে কথা হবে 5.5 মাস, অর্থাৎ 5.5 মাসের সুদ দিতে হবে। ক্লিয়ার এটা? ওকে, এটা মাথায় রাখেন, এগুলো জাস্ট অঙ্ক করার সময় দেখবেন এই কাজগুলাই আসতেছে। মানে এটা বর্গীয় হবে, বেতন ডেবিট বা চার্জ বলা থাকলে, যদি বলে যে বেতন ডেবিট অথবা চার্জ কথাটা বলা হয়েছে, তাহলে লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে না। বেতন চার্জ বা ডেবিট করা হয়ে গেছে অলরেডি, সেক্ষেত্রে আর আসবে না, লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে না। যদি ডেবিট করা না থাকে, সেক্ষেত্রে আমরা ডেবিট করব। আরেকটা দেখেন, বেতন গ্রহণের পরে বেতন গ্রহণ বা উত্তোলন করা হয়ে গেছে, অংশীদার কর্তৃক তাদের যে বেতনটা ছিল এটা গ্রহণ করে ফেলছে অথবা উত্তোলন করে ফেলছে, মানে বেতনটা উঠাই নিয়ে গেছে, এরকম বোঝাচ্ছে। এরকম যদি কিছু বলে থাকে, তাহলে এটা মূলধন হিসাবে আর কাউন্ট হবে না, মূলধন হিসাবে কাউন্ট হবে না। কেন হবে না? অলরেডি বেতনটা তো তারা পাচ্ছে না, মানে পাচ্ছে না বলতে নিয়ে গেছে, তাহলে এটার আসার কথাই না, এটার মূলধন হিসাবে আসবে না। জ নাম্বার আমরা দেখি, মুনাফা, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুনাফা অংশ 3 ভাবে বন্টন হতে পারে, এটা প্রশ্নে বলে দিবে কিভাবে বলে। মুনাফার অংশ 3 ভাবে বন্টন হতে পারে, যে তাদের অংশীদাররা ব্যবসায় আয় থেকে ব্যয় বিয়োগ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটার বলে মুনাফা। আবার অনেক সময় আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, সেক্ষেত্রে হয় মানে ক্ষতি, সেক্ষেত্রে ক্ষতি হবে। তো ক্ষতিটাও যেমন মুনাফাটা যেমন বন্টন করতে হয়, ক্ষতিটাও এরকমই বন্টন করতে হবে। আবার বলি না যে ক্ষতি কীভাবে বন্টন করব, তো লাভ ক্ষতি এটা বন্টন নিয়ম বলে দেয়।
প্রশ্নে বলে দিবে। আমরা সাধারণত জানি তিনভাবে বন্টন করা যেতে পারে। নাম্বার 1 হচ্ছে অনুপাত অনুসারে, অনুপাত দেয়া থাকবে, প্রশ্নে দেয়া থাকবে অনুপাত অনুসারে, অথবা মূলধন অনুসারে, দুইটা নিয়ম, অথবা সমানভাবে। এবার আসি, অনুপাত কি বলে দিবে যে 2 অনুপাত 3 অনুপাত 1 এরকম অনুপাতে তারা ভাগ করে নেয়, তাহলে আমরা অনুপাতগুলো যোগ করে ওই অ্যামাউন্টটা ভাগ করে তাদের অনুপাত অনুসারে গুণ করে অ্যামাউন্টটা বসায় দিব। এবার মূলধন অনুসারে সেম, আমরা মূলধন যে টাকা ওইটা ভাগ দিয়ে তাদের মূলধন দিয়ে গুণ করে বসায় দিব, শেষ। এবার কিছুই বলে নাই, যদি কিছুই বলা না থাকে তাহলে সমানভাবে ধরে নিতে হবে। আপনি আপনার মন মতো করে মূলধন অনুসারে আর কি জানি ওই যে অনুপাত অনুসারে ধরলে হবে না। যদি কিছু না বলে সেক্ষেত্রে আপনি সমান ধরে নেবেন। আবার বলে দিবে তারা লাভ ক্ষতি সমান বা বন্টন করে, এবার বলে দিলে তো অবশ্যই সমান ধরতে হবে। তাহলে তিনভাবে ওরা বলেই দিবে, সাধারণত বলে দিবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, পেঁচাবে না এত বেশি। বলে দিবে যে অনুপাত অনুসারে ধরেন, না হয় মূলধন অনুসারে, না হয় সমানভাবে, এনিহাউ। নেক্সট এবার যদি আমরা আসি নিয়ম কমিশন নির্ণয়। কমিশন নির্ণয়ে আবার 3টা নিয়ম আছে, তা আমরা দেখি। যদি কমিশন অংশীদাররা যে কমিশনটা পায়, এই কমিশন বলছেন নেট মুনাফার উপরে, যদি বলে যে নেট মুনাফার উপরে পার্সেন্ট অনুসারে ধরতে হবে। কিছুর উপরে? নেট মুনাফার উপরে পার্সেন্ট অনুযায়ী কমিশন ধরতে হবে। বলে দিবে যে কমিশন এত পার্সেন্ট, বলে দিবে ওটা কমিশন এত পার্সেন্ট বলে দিবে। তো সেক্ষেত্রে এখানে আমি শুধু পার্সেন্ট দিয়ে রাখছি, এর কারণ হচ্ছে সবসময় এখন আমি যদি লিখতাম যে 5%, তখন আপনারা বুঝলেন যে সবসময় 5% না, এই জন্য আমি শুধু পার্সেন্ট দিয়ে রাখছি। কখনো 5 বলবে, 7 বলবে, 10 বলবে, 9 বলবে, 100 তো বলবো না, 12 বলবে, যাই বলে আর কি, সামা। আচ্ছা, তো নেট মুনাফার উপরে পার্সেন্ট অনুসারে ধরতে হবে। তাহলে নেট মুনাফাটা কোথায় পাবো? সেখানে পাবো। আচ্ছা, তাহলে নেট মুনাফার উপর পার্সেন্ট অনুসারে আমরা যদি কি ধরতে হবে, আমাদের কমিশন ধরতে হবে। এবং তারপরে বলছে যে কমিশন যদি পূর্ববর্তী মুনাফার উপরে বলে, এখন দেখেন, এখন বলছে যে শুধু নেট মুনাফার উপরে বলছে, এখন যদি কমিশন বলে পূর্ববর্তী মুনাফার উপরে বললে, যদি বলে পূর্ববর্তী মুনাফার উপরে, সেক্ষেত্রে আমাদের যে বন্টনযোগ্য যে মুনাফাটা থাকবে, এই বন্টনযোগ্য মুনাফার উপরে পার্সেন্ট অনুযায়ী ধরতে হবে। অর্থাৎ আমাদের অংশীদারদের মধ্যে বন্টন করার জন্য যে মুনাফাটা থাকবে সেটার উপর আমরা পার্সেন্ট আকারে ধরবো। যেই পার্সেন্ট বলে দেয় আর কি, 5%, 7%, 9%, যাই বলে সে আকারে আমরা ধরব। এবার আসি কমিশন পরবর্তী মুনাফার উপরে বললে, এই যে এটা আমাদের কমিশন যদি পরবর্তী মুনাফার উপরে বলে, সেক্ষেত্রে আমরা কি করব, বন্টনযোগ্য যে মুনাফাটা থাকবে সে মুনাফাটাকে পার্সেন্টেজ দ্বারা, অর্থাৎ 5% বললে 5% দিয়ে 5 দিয়ে গুণ করব। অর্থাৎ মুনাফা যদি হয়, এই যে আমরা পাশে দিয়ে দেখাই দিছি, দেখেন, যদি মুনাফা 20,000 টাকা হয়, সেক্ষেত্রে 12 দিয়ে কি করব, আমরা ধরে নিচ্ছি যে 12%, এটা আর কি বলছে যে 12% কমিশন। সেক্ষেত্রে আমরা কী করবো, ওই 20,000 টাকা যেহেতু বন্টনযোগ্য মুনাফা হয়েছে, ওই টাকাটাকে আমরা 12 দিয়ে গুণ করব, 112 দিয়ে ভাগ করব। কেন? ওই কমিশনটা ও বন্টনযোগ্য মুনাফার ভিতরেই কিন্তু লুকায়িত আছে, এই জন্য ওখান থেকে ভাগ করে বের করে নিতে হবে। ক্লিয়ার? ওকে। তারপরে এবার আসেন, আমাদের গাণিতিক করণীয় সমূহের নমুনা দেওয়া হলো আমাদের এখানে। আমাদের দেখেন গাণিতিক করণীয় কী কী, আমাদের একটা হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাব করতে হবে, আর একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব করতে হবে। এই দুইটা করতে পারলে আর বাকিগুলো কোনো সমস্যা না, এগুলা সহজ দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাবের চকটা একটু দেখে নিই। তো লাভ ক্ষতি আবন্টন হিসাব আমরা প্রথমে লিখব লাভ ক্ষতি আবন্টন হিসাব, বাম পাশে অবশ্যই ডেবিট এবং ডান পাশে ক্রেডিট। দুইটা টাকার বিবরণ, টাকা বিবরণ, টাকা উভয় পাশে সেম লিখলাম। এবার আসেন, আমাদের লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট পাশে কি যাবে? কয়টা জিনিস? 4টা জিনিস, এটা মাথায় রাখেন। মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন। কয়টা? এই 4টা। ক্রেডিট পাশে যাবে হচ্ছে আমাদের নেট মুনাফা বা নেট লাভ, যেটা থাকবে এটা অঙ্কে শেষ মুহূর্তে দিয়ে থাকবে। নেট মুনাফা, নেট লাভ একটা, তারপরে হচ্ছে উত্তোলনের সুদ যাবে, আর পণ্য উত্তোলন করলে এটা যাবে। তাহলে ক্রেডিট পাশে হচ্ছে 3টা আইটেম মাত্র, নেট লাভ, উত্তোলনের সুদ, আর হচ্ছে পণ্য উত্তোলন। ওই উত্তোলনের সুদ মানে হচ্ছে নগদ উত্তোলনের সুদ, এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে
নগদ উত্তোলনের সুদ। এখন নিচে দিয়ে একটু দেখেন, নিচে দিয়ে আছে আমাদের ক্ষতির অংশ, মানে ক্রেডিট পাশে আছে ক্ষতির অংশ আর ডেবিট পাশে আছে মুনাফার অংশ। এটা সবসময় পরিবর্তনশীল। ব্যবসায় যখন কি হবে, লাভ হবে, তখন আমাদের ডেবিট পাশে যাবে হচ্ছে মুনাফার অংশ নামে, আর ব্যবসায় যখন ক্ষতি হবে তখন ওই ডেবিট পাশে আর ওই মুনাফার অংশটা যাবে না, সেক্ষেত্রে আমাদের ক্রেডিট পাশে চলে যাবে ক্ষতির অংশ নামে। জাস্ট এতটুকুই বুঝবেন। অর্থাৎ যদি ব্যবসায় লাভ হয় তাহলে মুনাফার অংশ আসবে, আর যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির অংশ আসবে। তো সেক্ষেত্রে একটু আমরা দেখি কেন কি লিখছি, আমরা দেখি। প্রথমে আমরা যদি ডেবিট পাশে যাই, বিবরণী দেখেন, মূলধনের সুদের ক্ষেত্রে আমরা উপর দিয়ে একটু হেডলাইন লিখছি, দেখেন অংশীদারদের মূলধন বা চলতি হিসাব। অর্থাৎ এই যে মূলধনের সুদটা আমরা যে ওই যে মনে একটু মাথায় রাখবেন, আমরা আমাদের যে করণীয়, এই যে উপরে একটু যাই, এখানে যে পড়ছিলাম দেখেন ঋণের সুদ এবং এই যে এটা ঋণের সুদ এবং নিট মুনাফা অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। অর্থাৎ এই দুইটা ছাড়া বাকিগুলা কোথায় যাবে, আমাদের অংশীদারদের মূলধন হিসাবে যাবে। তো আমরা নিচে যদি একটু আসি, সেক্ষেত্রে দেখেন আমরা মূলধনের সুদের এখান দিয়ে কি লিখছি, দেখেন মূলধনের সুদের এখান দিয়ে লিখলাম হচ্ছে অংশীদারদের মূলধন বা চলতি হিসাব। কেন লিখছি, অর্থাৎ এই মূলধনের সুদটা অংশীদারদের মূলধন হিসাবে যাবে, এটা বুঝছি। তাহলে মূলধনের সুদ আমরা ধরে নিলাম দুইজনে মূলধনের সুদ পাচ্ছে, রহিম এত টাকা পাচ্ছে, করিম এত টাকা পাচ্ছে, টোটাল অ্যামাউন্ট আমরা এখানে যোগ করে বসালাম। নেক্সট তারপর আসি অংশীদারদের মূলধন হিসাব এবং চলতি হিসাব, হেডলাইন দিলাম। কেন, অংশীদারদের বেতনটাও কিন্তু মূলধন হিসাবে, অংশীদারদের মূলধন হিসাবে যাবে। তো সেক্ষেত্রে যদি বলে দেয় যে ওই যে বেতন উঠায় নিয়ে গেছে, সেক্ষেত্রে যদি বলে দেয় তাহলে কিন্তু আর যাবে না, তাহলে তো এখানেই আসবে না আর ওখানে আর কি। এই তাহলে দেখেন অংশীদারদের বেতন আমরা ধরে নিলাম যে উভয়ই বেতন পাচ্ছে, রহিমও বেতন পাচ্ছে, করিমও বেতন পাচ্ছে। বলে দিতে পারে মাসিক এত টাকা করে, তাহলে আমরা গুণ করে বাৎসরিক বের করে নেব। যদি বার্ষিক বলে দেয় তাহলে বার্ষিক বলে আছে, তাহলে আর গুণ করে বের করা লাগবে না, যা আছে তাই। তারপর আসে অংশীদারদের ঋণ হিসাব। এখানে আমরা দেখেন, এখানে কিন্তু অংশীদারদের ঋণ হিসাবে কিন্তু আমরা কি লিখি নাই, অংশীদারদের ঋণ হিসাবে কিন্তু আমরা ওই যে অংশীদারদের মূলধন বা চলতি হিসাবটা আর লিখি নাই। কেন লিখি নাই, আমরা ওই যে একটু আগে আমাদের নিয়মে পড়ে আসছিলাম যে অংশীদারদের ঋণের সুদ কোথায় যাবে না, অংশীদারদের মূলধন হিসাবে যাবে না। সেজন্য আমরা শুধু ঋণের সুদটা ঋণ হিসাব নামে এখানে এন্ট্রি করে রাখছি, হেডলাইনটা মাত্র ঋণ হিসাব দিলাম। তাহলে রহিমও ঋণ দিচ্ছে ধরে নিলাম আমরা, মানে রহিমও ঋণের সুদটা পাচ্ছে, করিমও ঋণের সুদটা পাচ্ছে। এবার আসি আমাদের অংশীদারদের মূলধন এবং চলতি হিসাব নামে আরেকটা হেডলাইন দিলাম, কারণ আমাদের কমিশন কি করতে হবে, দিতে হবে। তাহলে কমিশন আমরা ধরে নিলাম রহিমও কমিশন পায়, করিমও কমিশন। এটার উপর দিয়ে দেখেন যে অংশীদারদের মূলধন বা চলতি হিসাব, অর্থাৎ এটা অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে যাবে। ক্লিয়ার, এটা বুঝতেছেন, অবশ্যই বুঝবেন, না বোঝার কিছু নাই। নেক্সট তারপর আছে আমাদের অংশীদারদের মূলধন হিসাবে চলতি হিসাব নামে আরেকটা হেডলাইন দিলাম কি, মুনাফার অংশ। মুনাফার অংশটা আমরা বন্টন করে দেব রহিম বা যেটাই বলে আর কি, রহিমক করিমক যাই বলে, যাদের মুনাফা যে অংশীদার অনুযায়ী বলে দিবে, কি বলবে, মুনাফা বন্টনের 3টা পদ্ধতি বলেছিলাম, কি কি মনে আছে অবশ্যই, অনুপাত অনুসারে, মূলধন অনুপাতে, অথবা সমানভাবে। যেইভাবে বলে আমরা সেভাবে বন্টন করে দিব। অর্থাৎ আমাদের আয় থেকে ব্যয় বিয়োগ দিলে যে অ্যামাউন্টটা অতিরিক্ত থাকবে, অর্থাৎ মুনাফা হবে, সেই মুনাফাটাকে আমরা ওই যে তাদের সংখ্যা দ্বারা ভাগ করে অ্যামাউন্টটা বসায় দিব। না, এবার আমরা ক্রেডিট পাশে একটু চলে আসি। দেখেন তো ক্রেডিট পাশে কি আছে, ক্রেডিট পাশে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকে আমরা হেডলাইন দিলাম লাভ ক্ষতি আবন্টন হিসাব, এখানে দিলাম নিট লাভ বা নিট মুনাফা, এটা সরাসরি অঙ্কে বলা থাকবে, এটা ওখান থেকে বসে দিলাম। এটার উপর দিয়ে দেখেন অংশীদারদের মূলধন বা চলতি হিসাব দিই নাই, কারণ আমরা ওই যে নিয়মে পড়ে আসছি, ভুলে গেছেন নাকি, মনে আছে অবশ্যই। ঋণের সুদ এবং নিট লাভ বা মুনাফার অংশ, নিট মুনাফা কোথায় যায় না, অংশীদারদের মূলধন হিসাবে যাবে না, সেজন্য আমরা ওইখানে মূলধন হিসাব দিই নাই, এর নামে নিজ নামে হেডলাইন দিয়ে দিছি। এবার আসুন উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ রহিমের ধরে নিলাম এত টাকা, করিমে এত টাকা, যে উত্তোলনটা করছে এটার উপর সুদ দিতেছে ব্যবসায়ীকে, সেজন্য এখানে দিয়ে দিলাম এত টাকা। এটার উপর দিয়ে হেডলাইনটা দেখেন অংশীদারদের মূলধন বা চলতি হিসাব। কেন, অর্থাৎ এই টাকাটা অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে যাবে। আপনি যদি লাভ লোকসান আবন্টন হিসাব পারেন তাহলে চলতি অংশীদারদের মূলধন হিসাব করা একেবারে ইজি হয়ে যাবে। এবার আসেন পণ্য উত্তোলন। আমরা ধরে নিলাম উভয় অংশীদার পণ্য উত্তোলন করেছেন, রহিমও করেছেন, করিমও করেছেন।
আর ধরে নিলাম যে এখানে উত্তোলনের উপর কোনো সুদ দিতে হচ্ছে না, মানে পণ্য উত্তোলনের উপর কোনো সুদ দিতে হচ্ছে না, বলে নাই কিছু, সেক্ষেত্রে আমরা শুধু উত্তোলনটাই ধরলাম। তাহলে অংশীদারদের মূলধন হিসাব এবং চলতি হিসাব নামে ও হেডলাইন দিলাম, অর্থাৎ এইটা কোথায় যাবে, অংশীদারদের মূলধন হিসাবে যাবে। এবার আমরা ওই যে যোগ বিয়োগ করব, আবার যদি ক্ষতি হয় আর কি, সেক্ষেত্রে কী করব, ক্ষতির অংশটা অবশ্যই ওই যে অনুপাত অনুসারে অথবা মূলধন অনুসারে অথবা সমানভাবে কী করে দিতে হবে, বন্টন করে দিতে হবে। তো সেক্ষেত্রে তার হেডলাইন আমরা রাখছিলাম কি, অংশীদারদের মূলধন বা চলতি হিসাব, অর্থাৎ এটাও কোথায় যাবে, অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে যাবে। আশা করি আর কোনো সমস্যা নাই। অর্থাৎ এই যে দেখেন ডান মানে ক্রেডিট পাশ এবং ডেবিট পাশের যে পার্থক্যটাই হচ্ছে হয় লাভ না হয় ক্ষতি। লাভ হলে লাভটা মানে মুনাফা হলে মুনাফাটাকে বন্টন করতে হবে অংশীদারদের মাঝে, যদি ক্ষতি হয় ক্ষতির অংশটাকে বন্টন করে দেব, জাস্ট এটুকুই, বেশি কিছু না। এবার আমরা অংশীদারদের মূলধন হিসাবটা একটু দেখে আসি। দেখেন মূলধন হিসাবটা একেবারে, মূলধন হিসাবে আমাদের সাধারণত তিনটা জিনিস যায়, মানে মূলধন হিসাবে অতিরিক্ত তিনটা জিনিস যায়, সেটা হচ্ছে আগে মানে তাদের নিজস্ব ক্ষমতা বলে তিনটা জিনিস যায়, সেটা কি কি আমরা আগে গড়টা দেখে আসি, অংশীদারদের মূলধন হিসাবের গড়টা দেখে আসি। গড় হবে ডেবিট পাশ একটা, ক্রেডিট পাশ একটা। ডেবিট পাশে ওই যে টিচক অনুসারে আর কি হিসাব, যখন আপনাকে কোনো কিছুর হিসাব করতে বলবে বুঝে নেবেন যে খতিয়ান দুইভাবে করা যায়, একটা হচ্ছে চলমান যার চক আর একটা হচ্ছে টিচক। এটা সাধারণত আমরা টিচকে করতেছি। তাহলে টিচকে করার জন্য আমরা প্রথমে কি করে নিলাম, দেখেন অংশীদারদের মূলধন হিসাবে হেডলাইন দিয়ে দিলাম, এখানে সমাপ্ত বছর টছর কিছু দেওয়া লাগবে না। এক পাশ ডেবিট নিলাম আর এক পাশ ক্রেডিট নিলাম, করতেছি দেখেন মূলধন হিসাব, অর্থাৎ এটা ব্যবসায়ের হিসাব না, এটা অংশীদারদের হিসাব করতেছে। তার মানে এটা অংশীদারদের যদি আয় হয় সেক্ষেত্রে ক্রেডিট, অংশীদারদের ব্যয় হলে সেক্ষেত্রে ডেবিট। তাহলে আমরা কী করছিলাম, ওই যে ব্যবসায়ের ক্ষেত্রে যখন করছিলাম তখন ব্যবসায়ের আয় হলে ওটা ধরছিলাম ব্যবসায়ের ক্রেডিট, ব্যবসায়ের খরচ হলে সেটা ধরছিলাম ব্যবসায়ের ডেবিট। এখানে অংশীদারদের দেখেন, অংশীদাররা আমরা প্রথমে তারিখ বিবরণ, দুজন অংশীদার আমরা ধরে নিয়েছিলাম, রহিম একজন করিম একজন, দুজন নামে দুইটা কলাম দিয়েছিলাম। ক্রেডিট পাশেও সেম, তারিখ বিবরণ, রহিম এবং করিম নামে দুইটা কলাম রাখছিলাম। এবার আমরা এখানে আসি, ক্রেডিট পাসটা আগে আমরা করে নিই। ক্রেডিট পাস আসেন, এই যে ক্রেডিট পাস 2024 জানুয়ারি 1। আচ্ছা এখানে আমাদের কি কি আসবে সেটা আমরা একটু দেখে নিই। আমাদের আসবে হচ্ছে প্রারম্ভিক মূলধন আসবে ক্রেডিট পাসে, আর যদি অতিরিক্ত মূলধন আনয়ন করে সেটা আসবে, আর ডেবিট পাসে আসবে হচ্ছে উত্তোলন। তার মানে এই তিনটা জিনিস আমাদের আসতেছে, যে পরিমাণ উত্তোলন করছে সেটা আসবে। তাহলে এই তিনটা জিনিস আমাদের মূলধন হিসাবে আসতেছে। আর বাকি যেগুলো আসছে দেখেন আমরা হেডলাইন দিয়ে দিচ্ছি লাভ লোকসান আবন্টন হিসাবে উভয় ক্ষেত্রে দিয়ে রাখছি। সেটা হচ্ছে ওই যে লাভ লোকসান আবন্টন হিসাবে যে কাজগুলো আমরা করছিলাম, মানে যেগুলা ওখান থেকে যেগুলার হেডলাইনের মধ্যে আমরা লিখে রাখছিলাম যে অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব, ওই জিনিসগুলো এখানে আসবে যদি থাকে, আর যদি না থাকে তাহলে তো নাই। তাহলে ওই তিনটা জিনিস আসবে। দেখেন প্রথমে আমরা যদি ক্রেডিট পাসে যাই তাহলে 2024 জানুয়ারি 1, এখানে আমরা লিখছিলাম প্রারম্ভিক মূলধন। এখন আমরা একটু উপরে হেডলাইন যে খতিয়ানের দিকে তাকান, একদম উপরে হেডলাইনে তাকান, এখানে কি বলতেছি, মূলধন হিসাব, এই যে অংশীদারদের মূলধন হিসাব। তো যখন মূলধন হিসাব আমরা করতেছি তখন কি আমরা লিখতে পারবো যে মূলধন অংশীদারদের মূলধন? না, কখনোই না। কারণ আমরা জানি আমরা যখন খতিয়ান করে আসছিলাম তখন আমরা কি করছি, অংশীদারদের মূলধন হিসাব মানে যেটা হচ্ছে সেটার বিপরীত দাখিলা লিখে, মানে বিপরীত যে এন্ট্রিটা ছিল সেটা লিখে আমরা ওই নামে টাকাটা বসাতাম। তাহলে আমরা দেখি আমাদের অংশীদারদের মূলধন হিসাব একটা জাবেদা করে ফেলাবেন মনে মনে, তাহলে দেখবেন ইজি হয়ে যাবে। তাহলে অংশীদারদের মূলধন হিসাব কি, প্রারম্ভিক মূলধন হলে কি হয় ব্যালেন্স বিডি, আর হচ্ছে মূলধন ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে আমরা চলে গেছি, ব্যালেন্স বিডি নামে বসা দিছি, এখানে নগদান হিসাব হবে আর কি। তাহলে ব্যালেন্স বিডি নামে বসা দিছি, এটা আমরা প্রারম্ভিক লিখে নাই। ব্যালেন্স বিডি অর্থাৎ বটডাউন মানে হচ্ছে বছরের শুরুতেই জানিয়ে শুরু করছে। তারপরে জুলাইয়ের 1 ধরে নিলাম যে জুলাইয়ের 1 তারিখে মানে একজন অংশীদার মানে রহিম নামে যে অংশীদার ছিল উনি কী করছে, অতিরিক্ত মূলধন দিছে। তাহলে আমরা কি লিখলাম, অতিরিক্ত মূলধন আনয়ন করলে জাবেদা কী হয়, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এটাই তো। তাহলে আমরা ওই যে মূলধন হিসাবটা উপরে আছে, তাহলে মূলধন হিসাব কোন দিকে আছে, ক্রেডিট দিকে, আমরা ক্রেডিট দিকে চলে গেছি, চলে যায় আমরা কি দিচ্ছি, নগদান হিসাব নামে রহিমের করে সে টাকাটা বসা দিচ্ছি, যেহেতু রহিম আনছে মাত্র বুঝলাম।
যদি করিম আনতো তাহলে করিমের ঘরে বসাইতাম, এই আর কি বোঝার জন্য। এবার আমরা ডেবিট পাশে চলে যাই। ডেবিট পাশে কী হবে? ডেবিট পাশে আমাদের হবে উত্তোলন। অংশীদাররা যে পরিমাণ উত্তোলন করবে সে উত্তোলনটা আমরা বসাবো। আমরা ধরে নিলাম রহিমও উত্তোলন করেছে, করিমও উত্তোলন করেছে, সেই অ্যামাউন্ট আমরা এখানে বসিয়ে দিলাম। এটা উত্তোলনের সুদ না, কিন্তু এটা হচ্ছে মোট উত্তোলনে বলে দিবে বছরের শুরুতে এত টাকা করে উত্তোলন, প্রতি মাসের শুরুতে এত টাকা করে উত্তোলন করছে, শেষে এত টাকা করে উত্তোলন করছে, এরকম বলে দিবে। তাহলে আমরা 12 দিয়ে গুণ করে ওই অ্যামাউন্টটা বের করে নেব। ওটা হচ্ছে অ্যামাউন্ট, উত্তোলনের অ্যামাউন্ট, আর সুদটা কিন্তু ভিন্ন। তাহলে এবার আসি আমরা ক্রেডিট পাশে চলে আসি, লাভ ক্ষতি আবন্টন হিসাব। অর্থাৎ লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকে আমাদের ক্রেডিট পাশে কী আসবে? অর্থাৎ দেখেন, এই যে ক্রেডিট পাশে মূলধন হিসাবের ক্রেডিট পাশে ওই জিনিসগুলো আসবে যেগুলো আমাদের এই যে লাভ ক্ষতি আবন্টন হিসাবের ডেবিট পাশে ছিল, বুঝছেন? এই জিনিসগুলো আসবে কোথায়? ক্রেডিট পাশে, অর্থাৎ ক্রস আকারে আসবে। আর লাভ ক্ষতি আবন্টন হিসাবের ক্রেডিট পাশে যেগুলো আমরা এই যে অংশীদারদের মূলধন হিসাব নামে দিচ্ছিলাম সেগুলো যাবে হচ্ছে মূলধন হিসাবের ডেবিট পাশে, ঠিক এরকম। তাহলে আমাদের এখানে আমরা একটু দেখি, ক্রেডিট পাশে আসি, মূলধনের সুদ। আমরা জানতাম যে মূলধনের সুদ এখানে আসবে, তাহলে মূলধনের সুদ দুজনের নামে দিছি, রহিম করিম দুজনে নিছে। আমরা ধরে নিলাম যে বেতন মাত্র করিমে নিছে, এই জন্য বেতন করিমের গায়ে দিলাম, করিমের ঘরে দিলাম। কমিশন ধরে নিলাম উভয়জনে পাইছে, এই জন্য দুজনের ঘরেই কমিশন রাখলাম। এবার আসেন, যদি মুনাফা হয়েছে, একটা কথা, মুনাফা হয়েছে, ধরে নিলাম যে এখন মুনাফা হয়েছে, এটা আমরা কিন্তু চক করতেছি, আমরা কিন্তু অঙ্ক করতেছি না, এখন চক মুনাফার অংশ। তাহলে মুনাফার অংশটা আমরা কী করে দিলাম? ভাগ করে তাদের গায়ে গায়ে, মানে তাদের ঘরে ঘরে লিখে দিলাম। এনাফ, আমাদের ক্রেডিট পাশের কাজ শেষ। ডেবিট পাশে যদি আমরা যাই তাহলে লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকে আমাদের কোন কোন উপাদানগুলো আসবে আমরা পড়ছিলাম, মনে আছে অবশ্যই। লাভ ক্ষতি আবন্টন হিসাব দেখে আসবেন। আবার উত্তোলনের সুদ আসবে, পণ্য উত্তোলন থাকলে তা আসবে, আর ক্ষতির অংশ থাকলে সেটা আসবে। আর আরেকটা জিনিস কিন্তু ছিল, নেট লাভ ছিল, সেটা কেন সেটা আসবে না? কেন আসবে না? আমরা ওই যে আমাদের নিয়মের মধ্যে বলে দিয়েছিলাম, ঋণের সুদ। দেখেন এখানে ক্রেডিট পাশে কিন্তু ঋণের সুদ আসে নাই। সো ঋণের সুদ এবং মুনাফার অংশ, নেট মুনাফার অংশ, সেটা কোথায় আসবে না? অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। তাহলে উত্তোলনের সুদ আসছে দুজনের, পণ্য উত্তোলন করছে একজন, সেটা ধরে নাম, সেটা আসলো। ক্ষতির অংশ যদি হয়, ক্ষতির অংশ কি? অর্থাৎ আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় সেক্ষেত্রে ক্ষতির অংশ হবে, তাহলে সেটাও আমাদেরকে ভাগ করে দিতে হবে। যদি তারপরে করা শেষ, যদি কাজ শেষ হয়ে যায় তাহলে আমরা উভয় পাশের যোগফলটা কী করব? মিল করব। মিল করে যে পাশে কম আছে বা ঘাটতি আছে সে পাশে আমরা বছর শেষের তারিখ দিয়ে আমরা কী দিব? ব্যালেন্স শিট দিয়ে অ্যামাউন্টটা বসাবো, কত টাকা ঘাটতি আছে উভয় পাশে আমরা বসিয়ে দিব। এখন সেম অ্যামাউন্টটা আমাদেরকে তো অবশ্যই কী করতে হবে? ব্যালেন্স বেরি করতে হবে, মানে পরবর্তী বছরে সেটা আবার পরিশোধ করে দিতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন যে এটা ধার নিছি, আমরা ধার নিয়ে কি করছি? ধার নিয়ে ব্যালেন্সটা মিলাই ফেলছি, মানে উভয় দিক থেকে সমান করেছি। এখন পরবর্তী বছর যায় আমাদেরকে ওই টাকাটা কী করতে হবে? পে করে দিতে হবে। তো পরবর্তী বছর দ্বারা সেটা না, পরবর্তী মাস হিসাব করুন, বছর না, পরবর্তী মাস। তাহলে আমাদের ডিসেম্বর 31, অর্থাৎ 24 সালের ডিসেম্বর 31 শেষ হলে আমাদের পরের মাস কি? 2025 সালের জানুয়ারি, নাকি 2025 সালের জানুয়ারি। তাহলে আমরা 2025 সালের জানুয়ারি 1 তারিখে আমরা ব্যালেন্স বিট নামে ওই যে ব্যালেন্স শিটে যত টাকা ধার নিয়েছিলাম সেম টাকাটা অপোজিট ঘরে কী দিয়ে দিব? পরিশোধ করে দিব। সো এই হলো আমাদের পুরোপুরি অংশীদারি ব্যবসায়ের একটা বেসিক ক্লাস। আশা করি এই ভিডিওতে আমরা যে কথাগুলো আলোচনা করছি সেগুলো আপনারা ধরে ধরে খুব যত্ন সহকারে একটু বুঝে বুঝে প্র্যাকটিস করবেন বা দেখে নেবেন, তাহলে দেখবেন অঙ্ক আপনারা আর কেউ ঠেকাইতে পারতেছেন, আপনি অটোমেটিক অঙ্কগুলো পারতেছেন। এটাই হচ্ছে মূল। সাধারণত এগুলো কোনো বইতে নাই, কিন্তু আপনি খুঁজে বের করতে অনেক কষ্ট হয়ে যাবে, খুঁজে বের করাটা টাফ। তো সেই সময় আমরা আশা করি, মনে করি আর কি, যে আপনাদের হাতে সেই সময়টা হয়তো নাই, সেজন্য কী করতে হবে? এটা খুব মনোযোগ সহকারে পড়বেন বেশ কয়েকবার, মানে যত ভালো করে আপনি এটাতে, ওই যে বলে না, যত তেল বেশি তত কি ভাজা মচমচ হবে আর কি। যত এটার উপরে হিট দিবেন তত এই অধ্যায়ের উপরে আপনার তত দক্ষতা বেড়ে যাবে ইনশাল্লাহ। সো এখানে ল্যাপটপে আমার কাজ করতেছে না, এই জন্য আমি মোবাইল স্ক্রিনে কিন্তু এটা রেকর্ড করতেছি। আসলে ল্যাপটপ নষ্ট হয়ে গেছিলো, সো এই জন্য একটু হয়তো
অসুবিধা ফিল করতে পারতেছেন, অর্থাৎ আমি তো ল্যাপটপে কার্সারটা ধরে ধরে দেখাইতাম, বাট এখানে কার্সার ধরে দেখানোর কোনো সুযোগ পাচ্ছি না। তারপরও এই যে স্ক্রিন করে করে যতটুকু পারছি দেখাইছি। সো আপনারা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে আমরা নেক্সট কয়েকটা অঙ্ক সমাধান করলে এই অধ্যায়টা দেখবেন কমপ্লিট হয়ে যাবে। সো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।